বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় তথা জৈব রসায়নের সমানতার বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমি গত লেকচারে সমানতা কি, সমাণু কি, সমাণুর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সমাণু প্রধানত যে দুই প্রকার, গাঠনিক সমাণু ও স্টেরিও সমাণু, সে সম্পর্কে আলোচনা করেছি। এবং গাঠনিক সমাণু আবার 5 প্রকারের হতে পারে, সেই 5 প্রকার গাঠনিক সমাণু নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনায় আমি স্টেরিও সমাণু কাকে বলে, স্টেরিও সমাণু কত প্রকার, কি এবং স্টেরিও সমাণুর মধ্যে আলোক সক্রিয় সমাণু ও জ্যামিতিক সমাণু আছে এ সম্পর্কে আলোচনা করব। তো আগে বলে নিতে চাচ্ছি আগে গত দিনের আলোচনা থেকে যে সমাণু কি। সমাণু আসলে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট বিভিন্ন প্রকার যৌগ। আবার এমনও দেখা গিয়েছে যে একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, ফলে তাদের ধর্মে পার্থক্য পাওয়া যায়, তাদেরকেও বলা হয়েছে সমাণু। তাই সমাণু আমি গতদিন যে সংজ্ঞাটা দিয়েছিলাম তাতে বলেছিলাম যে সব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, অথবা আণবিক ও গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, ফলে তাদের ধর্মে কিছু পার্থক্য থাকে, তাদেরকে সমাণু বলে। আর যৌগের এরূপ ধর্মকে সমাণুতা বলে। এই সমাণু সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে বলা হয়েছে যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ফলে তাদের ধর্মে পার্থক্য থাকে, তাদেরকে বলা হয়েছিল গাঠনিক সমাণু। আবার যেসব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেতও একই কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এরূপ সমাণুকে বলা হয়েছিল গাঠনিক সমাণু, এই স্টেরিও সমাণু। তো এই স্টেরিও সমাণু আবার দু প্রকারের হয়ে থাকে। তাহলে আমি আজকে এই স্টেরিও সমাণু সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা স্টেরিও সমাণু কাদেরকে বোঝাচ্ছি? এমন কিছু সমাণু আছে যাদের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, সেই সব সমাণুই আসলে স্টেরিও সমাণু। যেমন আমি যদি বলি ল্যাকটিক অ্যাসিড COOH COH H এটি ল্যাকটিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এই অ্যাসিডটির আরেকটি সংকেত হতে পারে CHOH COOH CH3। এটিও ল্যাকটিক অ্যাসিড। এই দুটি ল্যাকটিক অ্যাসিডের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন। এই প্রথম যে যৌগটি লেখা হচ্ছে, কার্বনের ডান পাশে OH মূলক আছে এবং এই দ্বিতীয় যৌগের কার্বনের বাম পাশে OH মূলক আছে। সুতরাং এই দুটি যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, শুধু ত্রিমাত্রিক দিকবিন্যাসটা ভিন্ন। OH মূলকের অবস্থান একটি ডানে, একটি বামে। এরূপ যৌগের যদি ভিন্ন ভিন্ন ধর্ম প্রদর্শন করে তবে তাদেরকে পরস্পরের সমাণু বলা হবে। এবং এই যৌগ দুটির ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে যদি তল সমবর্তিত আলো বা একতলীয় আলো ফেলা হয় তাহলে এই সমাণুটি আলোকটিকে ডান দিকে ঘুরায় এবং এই সমাণুটি আলোকটিকে বাম দিকে ঘুরায়। যেহেতু আলোর প্রতি এই দুটি যৌগের ক্রিয়া ভিন্ন, তাই এদেরকে বলা হচ্ছে আলোক সক্রিয় সমাণু। তাহলে এরা একাধারে স্টেরিও সমাণু। স্টেরিও সমাণুর মধ্যে যেহেতু এরা আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে তাই এদেরকে আলোক সক্রিয় সমাণু বলে। আলোক সক্রিয় সমাণু আবার দু প্রকারের হয়ে থাকে। যেসব আলোক সক্রিয় সমাণু একতলীয় আলোককে ডান দিকে ঘুরায় তাদেরকে ডি সমাণু বা এল সমাণু, ডি সমাণু বা প্লাস সমাণু। এবং যেসব
আলোক সক্রিয় সমাণু একতলে আলোককে বাম দিকে ঘোরায় তাদেরকে এল সমাণু বা মাইনাস সমাণু বলে। এটি তাহলে হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। তাহলে ল্যাকটিক অ্যাসিডের আমরা দুটি সমাণু পাচ্ছি, একটি হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, অপরটি এল ল্যাকটিক অ্যাসিড। এখানে আমরা ডি ল্যাকটিক অ্যাসিড কাকে বলবো? যে ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিডের যে সমাণুটি একতলীয় আলোককে ডান দিকে ঘোরায় তাকে ডি ল্যাকটিক অ্যাসিড, এবং যে ল্যাকটিক অ্যাসিডের যে সমাণুটি একতলীয় আলোককে বাম দিকে ঘোরায় তাকে এল ল্যাকটিক অ্যাসিড বলা হয়। তো অনুরূপভাবে আমরা বিভিন্ন যৌগের আলোর প্রতি আচরণ ভিন্ন দেখব। কোন কোন যৌগ আলোককে ডান দিকে ঘুরায়, তার সমাণু আলোককে বাম দিকে ঘুরায়। এরূপ যৌগ সমূহকে আমরা আলোক সক্রিয় সমাণু বলব। তো আলোক সক্রিয় সমাণু হতে হলে যৌগের কি কি শর্ত থাকতে হয়? আমরা কি দেখে বুঝবো যে এই যৌগটি আলোক সক্রিয়? তো আলোক সক্রিয় হতে হলে অণুটিকে সার্বিকভাবে প্রতিসাম্য অপ্রতিসাম্য হতে হয়। অর্থাৎ অণুটির মধ্যে এমন একটি কার্বন থাকতে হবে যে কার্বন এর সাথে যুক্ত চারটি পরমাণু বা মূলক ভিন্ন ভিন্ন, অর্থাৎ কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে আলোক সক্রিয় সমাণুর শর্ত হচ্ছে, এক, অণুতে কাইরাল কার্বন বা অপ্রতিসাম্য কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বন। অণুটি তার দর্পণ প্রতিবিম্বের উপর সমপতিত হবে না। অর্থাৎ এই অণুটিকে দর্পণ তথা আয়নায় ধরলে এর যে ছবিটা পাওয়া যাবে, অর্থাৎ প্রতিবিম্ব যেটা পাওয়া যাবে, সেই প্রতিবিম্বটা আর এই মূল যৌগটি পরস্পরের উপর সমপতিত হবে না। অর্থাৎ এটিকে তুলে নিয়ে ঠিক এর উপর বসালে ঠিক এটা বহু এর উপর বসবে না। কার্বক্সিলিক অ্যাসিড মূলকের উপর বসবে, ওই মূলকটি হাইড্রোজেনের উপর পড়বে। তাই এদেরকে আমরা বলবো অউপস্থাপনীয় বা অপ্রতিস্থাপনীয়। এই কোন একটি আলোক সক্রিয় সমাণু তার দর্পণ প্রতিবিম্বের উপর সমপতিত হবে না। তাহলে এরা প্রথম শর্ত হচ্ছে অণুটিতে কাইরাল কার্বন থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে অণুটি তার দর্পণ প্রতিবিম্বের উপর সমপতিত হবে না। অণু তার দর্পণ প্রতিবিম্বের উপর সমপতিত হবে না, সমপতিত হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে অণুটি একতলীয় আলোককে ডানে বা বামে ঘোরাতে সক্ষম হবে। অণুটি বা সমাণুটি একতলীয় আলোকে ডানে বা বামে ঘোরাতে সক্ষম হবে। 4 নম্বর শর্ত হচ্ছে অণুটিতে কোনো প্রতিসাম্য উপাদান থাকা যাবে না। অণুতে কোনো প্রতিসাম্য উপাদান থাকা যাবে না। অণুটিতে কোনো প্রতিসাম্য উপাদান থাকা যাবে না, অর্থাৎ অণুটি তল প্রতিসাম্য, কেন্দ্র প্রতিসাম্য অথবা পর্যায়ক্রমিক অক্ষ প্রতিসাম্য হওয়া যাবে না।
সামগ্রিকভাবে উল্টে আলোক সক্রিয় হতে হবে, তথা আলোককে ডানে বা বামে ঘোরাতে হবে। আমরা যৌগের সাধারণত কাইরাল কার্বন দেখে এর আলোক সক্রিয় সমানতা যে জানতে পারি খুব সহজে। তাহলে কাইরাল কার্বন কি, এখানে একটি প্রশ্ন হয়ে থাকে, কাইরাল কার্বন কাইরাল বা অপ্রতিসম কার্বন। কোন কার্বনের সাথে যুক্ত চারটি পরমাণু বা মূলক যদি ভিন্ন ভিন্ন হয় তবে সেই কার্বনকে কাইরাল কার্বন বলে। এখানে এই কার্বনটি কাইরাল কার্বন, কারণ এই কার্বনের সাথে যে চারটি পরমাণু বা মূলক আছে, অর্থাৎ একটি আছে হাইড্রোজেন, একটি কার্বক্সিলিক অ্যাসিড মূলক, একটি হাইড্রোক্সি মূলক, একটি মিথাইল মূলক। এই চারটি পরস্পর ভিন্ন, তাই এই কার্বনকে কাইরাল কার্বন বলে। এবং এই কাইরাল কার্বনকে সাধারণত তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং একে আমরা অপ্রতিসম কার্বনও বলে থাকি। এনানসিওমার বা এনানসিওমর্ফ বা এন্টিমার ও এন্টিপড, এই কয়েকটি শব্দ একই। এনানসিওমার কি বা এনানসিওমর্ফ কি বা এন্টিমার কি বা এন্টিপড কি, এভাবে প্রশ্ন করা হয়ে থাকে। কোন আলোক সক্রিয় পরমাণু তার দর্পণ প্রতিবিম্বের উপর সমপতিত না হলে যে দুটি ভিন্ন কাঠামোর সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। যেমন ডি ল্যাকটিক অ্যাসিড, আমি কিছুক্ষণ আগে বলেছি, ডি ল্যাকটিক অ্যাসিড এর কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বনের OH মূলকটি ডান দিকে থাকে। এর দর্পণ প্রতিবিম্ব এল ল্যাকটিক অ্যাসিড, এটি ডি ল্যাকটিক অ্যাসিড বা প্লাস ল্যাকটিক অ্যাসিড, এবং এটি হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড বা মাইনাস ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিডের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। ডি ল্যাকটিক অ্যাসিডটিকে এই গঠনটিকে ঠিক তুলে এনে এল ল্যাকটিক অ্যাসিডের উপর বসালে এর OH মূলকটি হাইড্রোজেনের উপর পড়বে, তাই এরা পরস্পরের উপর সমপতিত হবে না। এর ফলে এই ডি ল্যাকটিক অ্যাসিডের যে কাঠামো, এই কাঠামো এবং এল ল্যাকটিক অ্যাসিডের এই কাঠামো হুবহু একই নয়। এরকম আলোক সক্রিয় পরমাণু দর্পণ প্রতিবিম্ব তার উপর সমপতিত না হলে যে দুইটা ভিন্ন কাঠামো সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে বা এনানসিওমর্ফ বলে বা এন্টিমার বা এন্টিপড বলে। একটি এনানসিওমার অর্থাৎ ডি সমানুটি আলোককে যে পরিমাণ ডানে বা বামে ঘুরায়, অপর এনানসিওমার ঠিক সেই পরিমাণ বিপরীত দিকে ঘুরায়। অর্থাৎ ডি এনানসিওমার একতলীয় আলোককে যে পরিমাণ ডানে ঘুরায়, এল সমানুটি ঠিক সেই পরিমাণ বামে ঘুরায়। তাই আমরা বলবো কোন এনানসিওমার তার অপর এনানসিওমার এর ঘূর্ণন সমান তবে বিপরীতমুখী। এরূপ যখন এনানসিওমারদের পরস্পরের সাথে মেশানো হয় তখন ডিএল বা প্লাস মাইনাস যে মিশ্রণটা পাওয়া যায়, সেই মিশ্রণে যদি উভয় ঠিক সমান পরিমাণে থাকে তবে সেই রকম মিশ্রণকে আমরা বলবো রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণ কে বলা হয় রেসিমিক মিশ্রণ। এই রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, কারণ রেসিমিক মিশ্রণে যে দুটি এনানসিওমার উপস্থিত থাকে এরা পরস্পর সমান পরিমাণে থাকে এবং একটি এনানসিওমার আলোককে যে পরিমাণ ডানে ঘুরায় অপর এনানসিওমার ঠিক সেই পরিমাণে বামে ঘুরায়। তাই এই মিশ্রণে একটি আলোক ক্রিয়াকে অপরটি নাকচ করে বা নিষ্ক্রিয় করে, ফলে রেসিমিক মিশ্রণটি হয় আলোক নিষ্ক্রিয়। তাহলে অনেক সময় প্রশ্ন থাকে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় কেন? সেক্ষেত্রে আমরা আগে রেসিমিক মিশ্রণের সংজ্ঞাটি দিব। দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, এবং যেহেতু এই মিশ্রণে
দুটি এনানসিওমার সমান পরিমাণে থাকে এবং একটি এনানসিওমার আলোককে যে পরিমাণ ডানে ঘোরায় অপর এনানসিওমার ঠিক সেই পরিমাণে বামে ঘোরায়। যেহেতু তারা সমান পরিমাণে মিশ্রণে উপস্থিত থাকে তাই পরস্পরের ক্রিয়াকে নাকচ করে, তাই মোট মিশ্রণটি আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে। রাসায়নিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। আমরা এনানসিওমার যেমন একটি শব্দ পেলাম, আরো একটি আছে ডায়াস্টেরিওমার। আমরা এরূপ একটি দুইটি অপ্রতিসম কার্বন বিশিষ্ট একটি যৌগ যদি নেই, CH3OH HCl এরূপ একটি যৌগ নিলাম। যৌগটি আলোক সক্রিয়, এর দর্পণ প্রতিবিম্ব আলোক সক্রিয় এবং তার দর্পণ প্রতিবিম্বটা হবে পরস্পরের এনানসিওমার। কিন্তু আমি এরই আরেকটি সমানুর লিখতে যাচ্ছি, COH HCl CH3। এই সমানুটি আর এই সমানুটি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়, কিন্তু উভয় আলোক সক্রিয় সমাণু। এমন কিছু আলোক সক্রিয় সমাণু পাওয়া যায় যারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয়। এরূপ আলোক সক্রিয় সমাণুকে আমরা বলব ডায়াস্টেরিওমার। এর দর্পণ প্রতিবিম্ব সমাণু আছে, তা হবে এনানসিওমার। তাহলে যেসব আলোক সক্রিয় সমাণু অর্থাৎ এরা আলোকে ডানে বা বামে ঘোরাতে সক্ষম হবে, যেসব আলোক সক্রিয় সমাণু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব নয় তাদেরকে বলা হয় ডায়াস্টেরিওমার। তাহলে ডায়াস্টেরিওমার এদেরকে যদি আমি পরস্পরের সাথে মিশাই তাহলে এরা কখনো রাসায়নিক মিশ্রণ তৈরি করতে পারে না, কিন্তু এনানসিওমারের মিশ্রণ রাসায়নিক মিশ্রণ হয়। একাধিক ডায়াস্টেরিওমার আলোককে ডানে অথবা বামে যে কোনো দিকে ঘোরাতে পারে। উভয় ডায়াস্টেরিওমার আলোককে ডানে ঘোরাতে পারে এবং এই ঘূর্ণনের মাত্রা অবশ্যই ভিন্ন হবে। তাই ডায়াস্টেরিওমার দ্বারা আমরা কখনো রাসায়নিক মিশ্রণ তৈরি করতে পারি না, কিন্তু এনানসিওমার দ্বারা রাসায়নিক মিশ্রণ তৈরি করতে পারি। এরকম দুইটি অপ্রতিসম কার্বন বিশিষ্ট, বিশেষ করে অপ্রতিসম কার্বন এবং অসাদৃশ্য দুইটি অপ্রতিসম কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমরা এই ডায়াস্টেরিওমার পেয়ে থাকি। আবার যদি এমন করা হয় এই যৌগটি হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের দুটি কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন আছে এবং তারা একই রকমের। এই কাইরাল কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলি এবং এই কাইরাল কার্বনের সাথে যুক্ত গ্রুপগুলি একই প্রকারের। তাই এই কাইরাল কার্বনদেরকে আমরা বলবো সাদৃশ্য কাইরাল কার্বন বা সাদৃশ্য অপ্রতিসম কার্বন। এই যৌগের এমন একটি তল পাওয়া যায় যে তল বরাবর যৌগটির এমন দুটি ভাগে বিভক্ত হয় যে দুইটি ভাগ একই প্রকারের। এই তলের এই প্রান্তটি, এই অংশটি আলোককে যে পরিমাণে ডানে ঘোরায় এই অংশটি ঠিক সেই পরিমাণে বামে ঘোরায়। অর্থাৎ
সাদৃশ্য ও প্রতিসম কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে এমন একটি তল পাওয়া যায় যে তল বরাবর যৌগটি দুটি সমান ভাগে বিভক্ত হয়ে পড়ে। ফলে ওই যৌগের আলোক ক্রিয়া দেখা যায় এক অর্ধাংশ আলোককে যে পরিমাণ ডানে ঘোরায় অপর অর্ধাংশ ঠিক সেই পরিমাণে বামে ঘোরায়। তাই এরূপ যৌগকে আমরা বলব মেসো যৌগ। যেহেতু এটি টার্টারিক অ্যাসিড তাই এটি হবে মেসো টার্টারিক অ্যাসিড। মেসো টার্টারিক অ্যাসিড। তাহলে মেসো টার্টারিক অ্যাসিড বা মেসো যৌগ কারা? যে সব যৌগের এক অর্ধাংশের আলোক ক্রিয়াকে অপর অর্ধাংশ নিষ্ক্রিয় করে সেই সব যৌগকে মেসো যৌগ বলে। মেসো যৌগ কি? যেসব যৌগের এক অর্ধাংশের আলোক ক্রিয়াকে অপর অর্ধাংশ নিষ্ক্রিয় করে সেই সব যৌগকে মেসো যৌগ বলে। যেমন মেসো টার্টারিক অ্যাসিড। মেসো টার্টারিক অ্যাসিড এর গঠন থেকে দেখা যায় এই যৌগের এমন একটি তল প্রতিসাম্য বিদ্যমান যার দ্বারা যৌগটির ঠিক সমান দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং এর এক অর্ধাংশের আলোক ক্রিয়াকে অপর অর্ধাংশ নাকচ করে বা নিষ্ক্রিয় করে। তাই মেসো যৌগটি আলোক নিষ্ক্রিয় হয় এবং এরকম যৌগকে আমরা মেসো যৌগ বলবো। মেসো যৌগের সংজ্ঞা লিখতে গেলে আমরা বলবো যেসব যৌগের এক অর্ধাংশের আলোক ক্রিয়াকে অপর অর্ধাংশ নিষ্ক্রিয় করে সেই সব যৌগকে মেসো যৌগ বলে। আমরা এখানে আপেক্ষিক আবর্তন এই যে সবসময় বলতেছি যে অণুগুলি একতলীয় আলোককে ডানে বা বামে ঘুরাতে সক্ষম হয়। ডানে বা বামে কি পরিমাণে ঘুরায় সেটি আমরা আপেক্ষিক আবর্তন দ্বারা প্রকাশ করে থাকি। আপেক্ষিক কোন আলোক সক্রিয় সমাণু একটি পাত্রে নিয়ে এমন ঘনমাত্রা যে 1 গ্রাম পার ml ঘনমাত্রা একটি আলোক সক্রিয় যৌগের দ্রবণ নিয়ে এর মধ্যে একতলীয় আলো চালনা করা হবে। আলো বা তল সমবর্তিত আলো, একতলীয় আলোকে বলা হয় তল সমবর্তিত আলো, প্লেন পোলারাইজড লাইট। তো এই একতলীয় আলো চালনা করলে আলোটি ঠিক 1 ডেসিমিটার দূরত্ব 1 ডেসিমিটার দূরত্ব অতিক্রমকালে কি পরিমাণ ডানে বা বামে বেঁকে যায় বা ঘুরে যায় সেটাকে বলা হয় ওই যৌগের আপেক্ষিক আবর্তন। আপেক্ষিক আবর্তন কি? নির্দিষ্ট তাপমাত্রায় 1 গ্রাম পার মিলিলিটার ঘনমাত্রার কোন আলোক সক্রিয় যৌগের দ্রবণের মধ্য দিয়ে একতলীয় আলো চালনা করলে আলোটি 1 ডেসিমিটার দূরত্ব অতিক্রমকালে যে পরিমাণ ডানে বা বামে বেঁকে যায় বা ঘুরে যায় তাকে ওই যৌগের আপেক্ষিক আবর্তন বলে। মানে এক একটি আলোক সক্রিয় যৌগের আপেক্ষিক আবর্তন এক এক রকমের। তবে দুইটি এনানসিওমারের আপেক্ষিক আবর্তন সেম অর্থাৎ একই, কিন্তু তাদের ঘূর্ণনের দিকটি ভিন্ন এবং ঠিক রাসায়নিক মিশ্রণের আপেক্ষিক আবর্তন 0 হয়ে যাবে এবং মেসো যৌগ সমূহের আপেক্ষিক আবর্তন 0 হয়। মেসো যৌগের আপেক্ষিক আবর্তন 0 হওয়ার পিছনে কারণ হচ্ছে এর এক অর্ধাংশ আলোক ক্রিয়াকে অপর অর্ধাংশ নিষ্ক্রিয় করে। আবার রাসায়নিক মিশ্রণের আলোক নিষ্ক্রিয় হওয়ার পিছনে কারণ হচ্ছে এর একটি সমাণু আলোককে যে পরিমাণ ডানে ঘোরায় অপর সমাণু ঠিক সেই পরিমাণে বামে ঘোরায়। যেহেতু উভয় সমাণু সমান পরিমাণে থাকে তাই আলো ডানে বা বামে ঘুরতে পারে না। এই আপেক্ষিক আবর্তন থেকে আমরা যৌগের বিশুদ্ধতাও নির্ণয় করতে পারি। আজ এ পর্যন্তই। আশা করি ভালো আছো, ভালো থেকো, ঘরে থেকো এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।